হুম, ধন্যবাদ। আমরা আবার একটা লেকচার শুরু করলাম। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর আগে আমরা শেষ করছি কতদূর পর্যন্ত একটু দেখা যাবে? হুম, দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, পর্যন্ত শেষ করছি। এখন আমাদের দরকার হচ্ছে ব্রাঞ্চিং স্ট্রাকচার থেকে লুপিং স্ট্রাকচার, এই দুইটা। আজকে ব্রাঞ্চিং এবং লুপিং স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ওকে, তো এর আগে আমরা পড়ছি হচ্ছে আপনার একটু একটু স্টপ রাখেন। হ্যাঁ, যে আমাদের আজকে আমরা পড়বো হচ্ছে ব্রাঞ্চিং স্টেটমেন্ট, ব্রাঞ্চিং আর হচ্ছে কন্ডিশনাল। তো আমাদের ব্রাঞ্চিং এবং লুপিং নিয়ে আলোচনা করতে গেলে ব্রাঞ্চিং স্টেটমেন্টে আমাদের হচ্ছে দুইটা জিনিস আলোচনা করা যায়। এটাতে এটা ভিডিও করা লাগতো। আচ্ছা, এই ব্রাঞ্চিং স্টেটমেন্ট বা ব্রাঞ্চিং স্ট্রাকচারের মধ্যে হচ্ছে কি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে বা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ব্রাঞ্চিং স্টেটমেন্টের মধ্যে প্রথম হচ্ছে আমাদের ফ্লোচার্ট ভিত্তিক কাজ করে। কিভাবে ফ্লোচার্ট সহ কন্ডিশনাল হচ্ছে আনকন্ডিশনাল ব্রাঞ্চিং, তাই না? আচ্ছা, ফ্লোচার্ট আপনারা জানেন কি? ফ্লোচার্ট কি? ফ্লোচার্ট মানে হচ্ছে, বুঝলাম না। প্রবাহ চিত্র। ফ্লোচার্ট মানে হচ্ছে প্রবাহ চিত্র, মানে এক কথায় চিত্রের মাধ্যমে কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে অ্যালগোরিদমটা আছে বা কোনো একটা প্রোগ্রামকে দেখানো হয় সেটাকে বলা হয় ফ্লোচার্ট। এই ফ্লোচার্ট, এখন আমাদের ফ্লোচার্ট, এই ফ্লোচার্ট, আবার ফ্লোচার্ট সহ কন্ডিশনাল আর একটা হচ্ছে আনকন্ডিশনাল ব্রাঞ্চিং। ব্রাঞ্চিং দুই প্রকার, একটা হচ্ছে ফ্লোচার্ট সহ কন্ডিশনাল আর একটা হচ্ছে আনকন্ডিশনাল ব্রাঞ্চিং। যে আমরা এই যে বলছে যে কি ব্রাঞ্চিং দুই প্রকার, একটা হচ্ছে কন্ডিশনাল ব্রাঞ্চিং ফ্লোচার্ট বা ফ্লো, আর একটা হচ্ছে আনকন্ডিশনাল ব্রাঞ্চিং ফ্লো। একটা হচ্ছে কন্ডিশনাল, একটা হচ্ছে আনকন্ডিশনাল। তাহলে আমরা কন্ডিশনাল ব্রাঞ্চিংটা কি আগে, তার আগে আমাদের জানতে হবে যে ব্রাঞ্চিং জিনিসটা কি, তাই না? বলছে যে পাইথন প্রোগ্রামিং এ ফিল্ড এক্সিকিউশন ফ্লো একটু দেখি। সিকোয়েন্সিয়াল উপস্থিতি উপযুক্ত হতেও পারে, না হতে পারে, কখনো এক লাইনে কখনো অন্য লাইনে লাফ দিয়ে কোনো একটা অংশ এড়িয়ে যেতে, আবার কখনো প্রোগ্রামে একটা অংশ বারবার এক্সিকিউশন হয়। এই সমস্যা থেকে ব্রেক কন্টিনিউ রিটার্ন স্টেটমেন্ট কিছু ব্রাঞ্চিং স্টেটমেন্ট। ওকে ওকে ওকে, বুঝতে পারছি। মানে আমরা কোনো একটা প্রোগ্রাম, এক কথায় আমরা কোনো একটা প্রোগ্রাম অনেক বড় লিখি না? এমনও থাকে যে একটা লাইনে আমাদের 100টা কাজ হয়, একটা লাইনে 100টা লাইনের কাজ হয়। এই লাইনগুলোকে আমরা লুপিং সিস্টেমে করি। এই লুপিং সিস্টেমে করার ফলে আমাদের অনেক সময় কি হয়, ব্রেক এবং কন্টিনিউ ব্যবহার করতে হয় না? এই ব্রেক কন্টিনিউ ব্যবহার করতে গেলে লাইন কিন্তু কি হয়, আমাদের লাইন লাইন লাফাইতে হয় না? এই লাফানোটাকেই বলা হচ্ছে ব্রাঞ্চিং। বুঝতে পারছেন? এখন এই ব্রাঞ্চিং আমাদের মূলত দুইভাবে, একটা হচ্ছে কন্ডিশনাল ব্রাঞ্চিং আর একটা হচ্ছে আনকন্ডিশনাল। কন্ডিশনাল ব্রাঞ্চিংটা কি, যে যখন কোনো প্রোগ্রাম বা স্টেটমেন্টের ফলে কি হয়, স্টেটমেন্টের প্রভাবে এক্সিকিউটিভ হয় বা তাকে কন্ডিশনাল। কি বলছে, যখন কোনো প্রোগ্রাম কন্ডিশনাল স্টেটমেন্ট, কি কথা, কন্ডিশনাল, কন্ডিশন মানে কি, শর্ত মতে, তাহলে সেটাকে আমাদের কি হয়, ব্রাঞ্চিং কন্ডিশনাল স্টেটমেন্ট। এই ব্রাঞ্চিং, এক কথায় ব্রাঞ্চিং, ব্রাঞ্চিংটা আমাদের কি হতে হবে, কন্ডিশন অনুসারে চলতে হবে। কি হচ্ছে, কন্ডিশন অনুসারে। সেই কন্ডিশনাল স্টেটমেন্ট হবে ইফ, হতে পারে ইফ, তারপরে হতে পারে ইলস, তারপর হতে পারে এলস ইফ, তারপর হতে পারে কি ইফ ইলস, তাই না? তারপর হতে পারে নেস্টেড ইফ-ইলস, তাই না? এখন ইফ এবং ইলস স্টেটমেন্ট সম্পর্কে আমরা দেখি। মানে কন্ডিশন, যদি, ইফ মানে হচ্ছে যদি, আর ইলস মানে হচ্ছে
হয় এটা না হয় এটা, হয় এটা না হয় এটা। ইফ যদি আমাদের স্টেটমেন্টটা সত্য হয় তাহলে ইফ স্টেটমেন্টে ঢুকবে, আর যদি স্টেটমেন্টটা সত্য না হয় মানে ইফের স্টেটমেন্টটা যদি আমাদের সত্য না হয় তাহলে ইলস স্টেটমেন্টটা প্রিন্ট করবে। এখন প্রশ্ন আসতে পারে যে ইফ ইলস দিয়েই তো হয়, তাহলে ইলস ইফের কি দরকার, ইলস ইফের কি দরকার, নেস্টেড ইফ ইলস এর কি দরকার, তাই না? ওকে, আমরা কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে, কন্ডিশনাল ব্রাঞ্চিং স্টেটমেন্ট নিয়ে কাজ করতেছি। এখন আমাদের আগে ব্রাঞ্চিং কন্ডিশনাল স্টেটমেন্টের কি দেখতে হবে, ফ্লো চার্টটা দেখতে হবে। কি দেখতে হবে? ফ্লো চার্ট। আপনারা জানেন ফ্লো চার্টে এই যে গোল পয়েন্টটা কি, এটা স্টার্টিং, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট। এখন স্টার্ট, আপনি এইটাকে ইনপুটের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এমনিতে দিছি সার্কেল ওয়াইজ। এটা হবে এই যে এইভাবে, এইভাবে, ঠিক আছে। তারপর এই স্টার্ট পয়েন্টটাকে আপনারা জানেন আমরা এখন কি কিন্তু স্টেটমেন্ট অনুসারে কন্ডিশন, এটা কি কোন চিহ্ন জানেন? এটা হচ্ছে কন্ডিশনাল চিহ্ন। এটা কোন চিহ্ন? কন্ডিশনাল চিহ্ন। তারপরে এটা কোন ধরনের চিহ্ন? এটা ইনপুট বা আউটপুট চিহ্ন না? হ্যাঁ, আবার আমাদের এন্ডিং পয়েন্ট ডাবল, এইভাবেও এই স্টার্ট বা এন্ডিং পয়েন্ট সেম অবস্থায় থাকে। এখন বলছে যে এটা যদি আমাদের হয় ইফ না হয় কি ইলস, হয় ইফ না হয় হচ্ছে আমাদের ইলস। যদি ইফ, এটা ইফ আর এটা হচ্ছে ইলস। এখন বলছে যে ইফ, ইফ মানে হচ্ছে আমাদের এইখানে, তাহলে এইটা হবে ইফ, ইফ মানে হচ্ছে সত্য, এইটা হবে ইলস। এটা হচ্ছে ইফ মানে হচ্ছে সত্য আর ইলস মানে হচ্ছে ফলস। যদি আমাদের কন্ডিশনটা সত্য হয় তাহলে কি হবে, এটা আমাদের কন্ডিশন, কন্ডিশন, তাহলে এটা আমাদের আউটপুট হচ্ছে, তাই না? দেখেন, এটা আমাদের একটা প্রোগ্রাম চালাচ্ছি, এটা আমাদের একটা ফ্লো চার্ট, এটা আমাদের একটা কি ফ্লো চার্ট। এই ফ্লো চার্টে আমাদের আমাদের আউটপুট দেখাইতে হবে। কি দেখাইতে হবে? আউটপুট দেখাইতে হবে। এখন বলছে যে আমরা প্রোগ্রামটাকে করলাম, প্রোগ্রামটা লিখলাম, লেখার পর আমরা কন্ডিশন অনুসারে চলবো। আমাদের প্রোগ্রাম তো সবসময় কন্ডিশন অনুযায়ী চলে, কন্ডিশনের বাইরে চলে কি? হ্যাঁ, বলছে হয় আপনি আমাকে 500 টাকা দেবেন, নয় এখান থেকে বের হয়ে যাবে। এটা তো স্বাভাবিক বিষয়। আমি যদি ক্লিক করি, মানে এক কথায় আমি হোম পেজে যদি ক্লিক করি তাহলে আমি ওই ওয়েবসাইটের হোম পেজে ঢুকবো, না হলে ঢুকবো না। সেটাই তো আমাদের স্টেটমেন্ট থাকবে, তাই না? এটাই তো আমাদের সফটওয়্যারের কাজ। এখন বলছে যে আমরা একটা প্রোগ্রাম চালাইলাম, চালানোর ক্ষেত্রে আমাদের কন্ডিশনে গেল যে কন্ডিশন যদি আমি এই জায়গায় ক্লিক করি তাহলে সেটা হবে সত্য, যদি ক্লিক করে আমাদের আসি তাহলে আমাদের আউটপুট দেখাবে, আর যদি আমি ক্লিক না করি তাহলে সেটা হবে মিথ্যা। ক্লিক করলে আমাদের আউটপুটে আসলো, আর ক্লিক না করলে সেটা আমাদের ফলস হয়ে গেল না, তাহলে আমাদের সেটাকে অ্যাডজাস্ট করে বের করে দিবে। হয় সত্য হবে না হয় মিথ্যা হবে। এখন বলছে তাহলে এটা ইফ এবং ইলস স্টেটমেন্ট গেল। কি গেল? ইফ এবং ইলস স্টেটমেন্টের আমাদের এটা কি গেল, আমাদের এটা গেল একটা ফ্লো চার্ট। এখন বলছে যে আনকন্ডিশনাল ব্রাঞ্চিং, আনকন্ডিশনাল ব্রাঞ্চিং এর ফ্লো চার্টগুলো দেখেন। এখানে ট্রু হলে ডিরেক্ট ব্রেক হবে, আর যদি ট্রু না হয় সেটা কি হবে, কন্টিনিউ অবস্থায়, ফলস থেকে আবার ওই অবস্থায় চলে যাবে। এখন আমাদের স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। কি করতে হবে? ফিরে যাবে। এখন চলে আসছে আমাদের স্টেটমেন্ট। এই যে এক্সপ্লেন সিনট্যাক্স অফ স্টেটমেন্ট, দেখেন আপনার ওইখানে আছে, ইয়াতে আছে সিলেবাসে, দেখেন কি বলছে। এই যে এক্সপ্লেন সিনট্যাক্স অফ ইফ, ইল স্টেটমেন্ট, ইল ইফ স্টেটমেন্ট, তাই না? এখন আমরা আগে এই সিনট্যাক্সটা দেখি, ওই সিনট্যাক্সটা দেখে নে। কি বলছে যে আমাদের একটা সিনট্যাক্স, স্টেটমেন্টের সিনট্যাক্স কেমন হয় আপনারা তো জানেন যে সিনট্যাক্স তো আমাদের, সিনট্যাক্স ছাড়া কোনো কিছু চলে? সিনট্যাক্স মানে কি জানেন? চিহ্ন, বা বা এক কথা হচ্ছে কিভাবে আমাদের কোনো একটা লাইন কিভাবে আমরা লিখবো, কিভাবে চলবে।
এখন যে কোনো প্রোগ্রাম লেখার ক্ষেত্রে যে কোনো প্রোগ্রাম, এটা নিয়ে যাবে, যে কোনো প্রোগ্রাম লেখার ক্ষেত্রে আমরা যদি ইফ অবলিক ইলস স্টেটমেন্ট ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই ইফ দিয়ে সেই স্টেটমেন্টটাকে কি করতে হবে, আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। এবং এই ইফ এলস স্টেটমেন্টের মধ্যে আমাদের যে কন্ডিশনটা দেওয়ার কথা, যে কন্ডিশনটা বা যে এক্সপ্রেশনটা দেওয়ার কথা, সেই এক্সপ্রেশনটা দিতে হবে। দেওয়ার পরে সেটাকে আমাদের কি করতে হবে, প্রিন্ট করতে হবে। সেটাকে আমাদের কি করতে হবে, প্রিন্ট করতে হবে। যদি এটা ঠিক হয় তাহলে এই এক্সপ্রেশনটা প্রিন্ট হবে, আর যদি এটা ঠিক না হয় তাহলে সেটা কি কোথায় যাবে, ইলসে গিয়ে ডিরেক্ট প্রিন্ট হবে। কি হবে, ইলসে গিয়ে ডিরেক্ট কি হবে, সেই এক্সপ্রেশনটা প্রিন্ট হয়ে যাবে। কোন এক্সপ্রেশন, অন্য আর একটা এক্সপ্রেশন প্রিন্ট হয়ে যাবে। মানে এটাই হচ্ছে ইফ এবং ইলস স্টেটমেন্ট লেখার নিয়ম। দেখেন, আপনাকে যদি কোনো একটা প্রোগ্রাম লিখতে বলা হয়, বলা হবে যে আপনি ইফ ইলস স্টেটমেন্টের সিনট্যাক্স লিখেন, তাহলে সিনট্যাক্স কি লিখবেন, এটা হচ্ছে সিনট্যাক্স। প্রথমেরটা হচ্ছে ইফ এর সিনট্যাক্স, পরেরটা হচ্ছে ইলস এর সিনট্যাক্স, এটা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স আর আমি একসাথে দুইটাই লিখে দিচ্ছি ইফ ইলস স্টেটমেন্টের সিনট্যাক্স। প্রথমে কি লিখতে হবে, ইফ, তারপর প্রথম ব্র্যাকেটে হবে এক্সপ্রেশন, কি এক্সপ্রেশন, এক্সপ্রেশন লিখে তারপরে সেটাকে কি করবেন, প্রিন্ট করবেন। কি প্রিন্ট করবেন, সেই স্টেটমেন্টটাকে প্রিন্ট করবেন। কোন স্টেটমেন্টটাকে প্রিন্ট করবেন, স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা আমাদের থাকবে, এসটি স্টেটমেন্ট মানে ভুল, STATMENT, সেই স্টেটমেন্ট মানে এই যে এক্সপ্রেশনটার স্টেটমেন্টটা প্রিন্ট করতে হবে। আদারওয়াইজ আমাদের কি হবে, ইলসে যাবে, ইলসে গিয়ে সেই স্টেটমেন্টটা প্রিন্ট হবে। বুঝতে পারছেন, বুঝতে পারছেন? একসাথে ইফ এবং ইলস স্টেটমেন্ট প্রিন্ট করা হলে এইভাবে হবে। আর যদি খালি বলে ইফ এর স্টেটমেন্ট, তাহলে ইফ এর স্টেটমেন্ট হবে প্রথমে ইফ থাকবে, তার মধ্যে এই যে প্রথম বন্ধনী দিয়ে সেই এক্সপ্রেশনটা যাবে। এক্সপ্রেশন কি হতে পারে, সাপোজ কথা 10 গ্রেটার দেন ইকুয়াল 11, লেস দেন ইকুয়াল 11, লেস দেন ইকুয়াল 11 মানে 10 11 থেকে বড়। এটা কিন্তু একটা এক্সপ্রেশন, তাহলে এটা সত্য না, সত্য কি না, এটা কিন্তু সত্য। তার মানে এখানে যে স্টেটমেন্টটা দিলাম সেটা আমাদের প্রিন্ট হলো। যদি এটা আমাদের হইতো 10, এইটা হইতো, এটা মিথ্যা হইতো না, তাহলে এই স্টেটমেন্টটা প্রিন্ট হইতো। সত্য হলে এই স্টেটমেন্টটা, মিথ্যা হলে এই স্টেটমেন্টটা। কিন্তু ইলসের ক্ষেত্রে এই স্টেটমেন্টটা দেওয়া থাকবে না, কিন্তু এই স্টেটমেন্টটা ইফের ক্ষেত্রে দেওয়া আছে। তখন এই স্টেটমেন্টটা এখানে যদি আমরা এইভাবে কন্ডিশন দেই 10 11, তাহলে মিথ্যা। তাহলে এখানে স্টেটমেন্ট দেওয়া থাকবে 10 থেকে 11 বড়, আর এখানে দেওয়া থাকবে 10 থেকে 11 ছোট। এখন প্রিন্ট হবে কোনটা বলেন, 10 থেকে 11 কি বড়, 10 থেকে 11 বড় না, এখানে ভুল কথা, এখানে 10 বড়, 10 থেকে 11 ছোট, এখানে হবে ছোট আর এখানে হবে বড়। ভুল লিখে ফেলছি, কারণ এখানে তো বলেই দিছি এক্সপ্রেশনে যে 10টা হবে 11 থেকে বড়। তার মানে এইটা কখনো 10 11 থেকে বড় হতে পারে, বড় হতে পারে, মানে 10 থেকে 11 ছোট আছে এখানে, তার মানে এটা ভুল। তার মানে আমাদের এই স্টেটমেন্টটা প্রিন্ট হবে। বুঝতে পারছেন, তার মানে এই স্টেটমেন্ট বলতে এটা, এটার স্টেটমেন্ট বলতে এটা। বুঝতে পারছেন? এখন আমাদের ইফ এবং ইলস স্টেটমেন্ট গেল, এখন আমরা আসবো ইলিফ স্টেটমেন্ট। কি ইলিফ স্টেটমেন্ট, সিনট্যাক্স কিন্তু আমাদের দেওয়া, এই যে দেখেন, এই যে আমি যেটা বলছি টেক্সট এক্সপ্রেশন, তারপরে বডি হবে ইফের যে বডিটা আছে, আবার ইলসের যে বডিটা আছে ইলস বডি। এই যে ইফের বডি এইটা, ইলসের বডি এটা, এক্সপ্রেশন এক্সপ্রেশন টেক্সট এক্সপ্রেশন। বোঝা গেছে? এইটা নিয়ে আবার আপনারা কখনো ঘাবড়ায় যায়েন না। এখন চলে আসি আমাদের সিনট্যাক্স অফ ইলিফ। ইলিফ মানে বুঝেন, ইলিফ মানে হচ্ছে ইস ইফ, ইলস ইফ, ইলস ইফ স্টেটমেন্ট একসাথে। এখন এই যে এইটা ইফ ইলস একটা স্টেটমেন্ট লিখলে আমাদের হইতো,
যদি আমাদের একাধিক স্টেটমেন্ট থাকতো তাহলে কি সেটা হইতো? সেটা কি কখনো সম্ভব হইতো? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ইফ ইলস গেল, ইফ ইলস স্টেটমেন্ট গেল, আমাদের এখন আসছে ইলিফ স্টেটমেন্ট, মানে একসাথে দুইটাই, ইলসও আছে ইফও আছে। তাহলে আপনারা প্রশ্ন আমাকে করতেই পারেন, স্যার ইফ ইলস দিয়েই তো হয়, তাহলে ইলস স্টেটমেন্ট ইলিফ কেন আমরা লিখব? এখন প্রশ্ন হয়ে গেল আমাদের আর এক জায়গায়, উত্তরটা খুবই সহজ। এটা বুঝতে হবে, বডি দেখে তো আমরা করতেই পারবো, এটা তো আর কোনো সমস্যা নেই। এখন আমাদের এই জায়গায় চলে আসলাম। দেখেন, যে কোনো একটা প্রোগ্রামে বা একটা স্টেটমেন্টে শুধু ইফ এবং ইলস একবারই আমরা লিখতে পারি। কয়বার লিখতে পারি? এটা এক্সপ্রেশন, এটা হচ্ছে স্টেটমেন্ট, এটা হচ্ছে স্টেটমেন্ট, তাই না? একবারই লিখতে পারি, মানে আমাদের এইটা একটা প্রোগ্রামের একটা অংশ চলতেছে, একটা অংশে আমরা একাধিক স্টেটমেন্ট, কিন্তু আমাদের একটা অংশে অনেকগুলো কন্ডিশন থাকতে পারে। এই থাকতে পারাটার জন্যই এই যে স্টেটমেন্ট, মনে করেন সাপোজ যে এক্সপ্রেশনটা দিছি, ওই এক্সপ্রেশনটাই আবার আমার একটা কি হয়েছে, কন্ডিশন হয়ে গেছে, ওইটা আবার একটা কি হয়ে গেছে, কন্ডিশন হয়ে গেছে, তখন ওইটাকে আমরা বলবো ইলিফ স্টেটমেন্ট। তখন ওইটা হয়ে যাবে ইলিফ স্টেটমেন্ট। কি স্টেটমেন্ট? ইলিফ স্টেটমেন্ট। তাহলে এই যে ইলিফের যদি ইফ হয়, তার মানে ইফ সত্য যদি হয় তাহলে ইলিফে প্রিন্ট করবে, আর মিথ্যা না হলে, মিথ্যা হলে তো ডাইরেক্ট এটা প্রিন্ট করতেছে। আবার এটার মধ্যে আবার ইলিফ হতে পারে, আবার ইলিফ হতে পারে, আবার ইলিফের ভিতরেও ইলিফ হতে পারে, মানে এগুলোকে বলা হচ্ছে নেস্টেড। নেস্টেড মানে কি জানেন? একটার ভিতরে একটা। এই যে দেখেন, একটার ভিতরে একটা। তাহলে এটা একটা উদাহরণ সহ আমি বুঝাই দেই, তাহলে সহজ হবে। এখন এই উদাহরণটাই দেই যে ইফ বলছে কি 10-এর থেকে 11, মানে সাপোজ কথা 10 11 থেকে বড়, 10 11 থেকে বড়, বা এটা হইল 10 কি 11 থেকে বড়, এইটা যদি হয় তাহলে এই স্টেটমেন্টটা আমাদের ভিতরে ঢুকতেছে, ইলস না হলে আমাদের এই স্টেটমেন্টটা প্রিন্ট করতেছে, তাই না? এই স্টেটমেন্টটা, কারণ এই স্টেটমেন্টটা কিন্তু মিথ্যা, তাহলে এই স্টেটমেন্টটা প্রিন্ট করবে। এখন আমার যদি এই স্টেটমেন্টটা সত্য হয়, সাপোজ কথা এই স্টেটমেন্ট সত্য, তাহলে এর ভিতরে আবার আমরা কন্ডিশন দিছি ইলিফ, আবার 11 থেকে 12, তাহলে এই স্টেটমেন্টটাও সত্য। আবার তাহলে এর ভিতরে আমরা আবার ইলিফ দিছি, বা এইটা যদি না দেই, এই ইলিফটা যদি না দেই, সাপোজ কথা এখানে 11টা বড় 12টা ছোট, আবার এখানে একটা ইলিফ দিছি, এখানে বলছি 11 থেকে আবার 12 বড়। দেখেন, এই স্টেটমেন্টটা যখন সত্য হবে তখন এই স্টেটমেন্টে আসবে। যদি এই স্টেটমেন্টটা মিথ্যা হয়, এই স্টেটমেন্টে আর চেক করবে না, এর সাথে সাথে বের হয়ে এলস স্টেটমেন্টে আসবে। যদি এটা এইরকম হইতো, এটা যদি এইরকম হইতো, আর এটা যদি এইরকম হইতো, এটা চেক করার পর এটার যে স্টেটমেন্ট আছে এটা প্রিন্ট করতো, সাথে এই স্টেটমেন্টটাও চেক করতো। কিন্তু যখন এই স্টেটমেন্টটা মিথ্যা হইতো তখন বের হয়ে আসে, এটা কিন্তু প্রিন্টও করতো, প্রিন্ট হয়ে আসে, তখন এটা কিন্তু আর প্রিন্ট করতো না, এই স্টেটমেন্টটাই প্রিন্ট হইতো। কিন্তু যদি এই দুইটা স্টেটমেন্টে সঠিক হইতো তাহলে এই স্টেটমেন্টটা প্রিন্ট করতো না। আবার প্রথমে অবস্থায় যদি স্টেটমেন্টটা আমাদের কি হয়ে যাইতো, মিথ্যা হয়ে যাইত, তাহলে সরাসরি আসে এই স্টেটমেন্টটা প্রিন্ট করতো। এই জন্যই ব্যবহার করি যে ইফ ইলস কন্ডিশনের ভিতরে আবার যদি আমাদের কোনো কন্ডিশন থাকে, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইলিফ দ্বারা প্রকাশ করি। সেই স্টেটমেন্টগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইলিফ দ্বারা প্রকাশ করি। তার মানে এই ইলিফ স্টেটমেন্টটা বইয়ে দেখেন কিভাবে বলছে, যে প্রথমে কি থাকবে? প্রথমে থাকবে আমাদের ইফ স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্টের এক্সপ্রেশন, তারপরে স্টেটমেন্ট, স্টেটমেন্টটা হয়ে যাবে কি? ইলিফ। স্টেটমেন্টটাই হয়ে যাবে তখন কি? ইলিফ। তার ইলিফের মধ্যে এখানে কি থাকবে? এক্সপ্রেশন থাকবে, তারপরে স্টেটমেন্টটা কি হবে? প্রিন্ট হবে, না হলে ইলস হয়ে গিয়ে
ইলস হয়ে গিয়ে সেই স্টেটমেন্টটাকে প্রিন্ট করে দেবে। বুঝতে পারছেন? এই সেম অবস্থাটাই এখানে বলা হয়েছে, এটাই হচ্ছে তার সিনট্যাক্স। তাহলে ইফ ইলস স্টেটমেন্ট নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। ইফ ইলস বা ইলিভ স্টেটমেন্ট, এটার ফ্লোচার্টগুলো দেখে নেবেন, এটা নিয়ে আর কোনো কথা হওয়ার কথা না। এই ফ্লোচার্টগুলো সেম অবস্থায়। হ্যাঁ, বুঝতে পারছেন? নাড়াচাড়া না করলে হবে না তো, মানে এক কথায় আমি বুঝাইলাম, বুঝার পর আপনারা যদি না দেখেন, এগুলো কিন্তু আপনাদেরকে আবার প্রশ্ন করতে হবে, পারবেন আপনারা? এই যে আমাকে কন্ডিশনটা ব্লক অনুসারে আমি যেটা দেখাইলাম ব্রাঞ্চিং, তো আজকে যেহেতু অন্য কেউ নাই, অনেকেই নাই, তো শুধু ব্রাঞ্চিং স্টেটমেন্টটা নিয়েই আজকে কাজ করেন। নেক্সট দিনে না হয় লুপিং স্টেটমেন্টটা নিয়ে কথা বলবো। তো আর 2-4 মিনিট রেকর্ড হোক। হ্যাঁ, তো বলেন তো দাদা, এই যে আমি আপনাকে যে বললাম ইফ ইলস স্টেটমেন্ট, ইলিভ স্টেটমেন্ট, তারপর নেস্টেড, নেস্টেড কথাটা বুঝলেন? এই যে একটার ভিতরে আরেকটা স্টেটমেন্ট ঢুকছে না, এর ভিতরে যদি আমাদের আরেকটা স্টেটমেন্ট ঢুকতো সেটা হয়ে যাবে নেস্টেড। নেস্টেড মানে হচ্ছে একটার অভ্যন্তরে আরেকটা স্টেটমেন্ট ঢুকে যাওয়া, আরেকটা কন্ডিশন ঢুকে যাওয়া, এটাই শেষ। মানে আপনার দাদাকে যদি বা আপনার দাদাকে যদি আমরা কল্পনা করি, আপনি তার নেস্টেড, আপনি তার নেস্টেড, মানে একজনের পর একজনের পর আপনাকে কল্পনা করা হচ্ছে না, কিন্তু আপনি একই জায়গায়। আপনাকে দাদাকে যদি আমরা চিন্তা করি, অবশ্যই আপনার নামটা উঠে আসবে, উঠে আসবে না? আপনার দাদা থেকে আপনার বাপ থেকে আপনি, আপনার থেকে আপনার সন্তান, এগুলো হচ্ছে নেস্টেড, কিন্তু একই জিনিস, একই বংশের, একই কন্ডিশনের। বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে? কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো চর্চার উপরেই থাকে, আপনারা তো তাও থিওরি পড়তেছেন, প্র্যাকটিক্যাল না। এখন প্র্যাকটিক্যাল বলতে এগুলো তো প্রোগ্রাম লিখতে হবে, কিন্তু আমি যে স্টেটমেন্টগুলো ভাঙায় ভাঙায় লিখতেছি, এই যে একটার পর একটা স্টেটমেন্ট এক্সপ্রেশন কেমনে ব্যবহার করতে হয়, এক্সপ্রেশনটার প্রোগ্রাম অনুসারে কেমনে লিখতে হয়, এটা তো বোঝা যাচ্ছে নাকি? এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। পাইথনের, হ্যাঁ রান, পাইথনের যে ওটা তো কমান্ড প্রম্পট দিয়ে কাজ করা যাচ্ছে না, খালি ওইটা দিলেই হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু এটাতে আপনারা প্র্যাকটিক্যাল বলতে প্র্যাকটিক্যাল তো আমরা করাবো, কিন্তু প্রথম কথা হচ্ছে সিনট্যাক্সটা বুঝতে পারছেন তো, কিভাবে লিখতে হবে। সিনট্যাক্স না বুঝলে তো ওখানে কোড লিখতে পারবেন না, তাই না? সিনট্যাক্সটাকে বুঝতে হবে। তাহলে দাদা বুঝছেন যে প্রথম অবস্থায় এটা ইফ এবং ইলস স্টেটমেন্ট কেমন লিখতে হয়, ইফ এবং ইলস স্টেটমেন্ট কেমন কাজ করতেছে, ইফ এবং ইলস স্টেটমেন্টের মধ্যে আমরা কেন ইলিভ স্টেটমেন্ট ব্যবহার করব, ইলিভ স্টেটমেন্টের ভিতরে কেন আবার ইলিভ স্টেটমেন্ট ব্যবহার করব, কোনটাকে নেস্টেড স্টেটমেন্ট বলা হচ্ছে, সেটা নেস্টেড স্টেটমেন্ট। আর ইফ এবং ইলস স্টেটমেন্ট শুধুমাত্র একটা নির্দিষ্ট একটা লাইনের ক্ষেত্রে থাকবে, একটা স্টেটমেন্ট। এখন আপনি বলতে পারেন দাদা এই যে এইটা কিন্তু একটা কন্ডিশনের মধ্যে থাকলো, তাই না? এরপরে আর একটা কন্ডিশনের আর একটা দিয়ে কিন্তু সেটাকে আমরা ইফ ইলস করতে পারি, কিন্তু একটা স্টেটমেন্ট, একটা কন্ডিশনের ভিতরে একাধিক ইফ ইলস স্টেটমেন্ট ব্যবহার করা যাবে না, বিধায় সেটাকে আমরা কি হচ্ছে ইলিভ স্টেটমেন্ট নিয়ে কাজ করতেছি। বুঝতে পারছেন? এই যে 15-20 মিনিটে আমি যে জিনিসটুকু বুঝাইলাম, এটা কিন্তু অনেক একটা ডিপ একটা জিনিস, বুঝতে হবে। এটা কিন্তু আপনারা 2 দিনও পরে শেষ করতে পারবেন না। বুঝতে পারছেন তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটাকে কি ক্লোজ করে দিতে পারি আজকের জন্য?